বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমরা জানি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সদ্য সমাপ্ত হয়েছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি। এই চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব, যাতে আগামী দিনে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন প্রশ্নগুলো তাদের পড়তে হবে, কোন প্রশ্নগুলোর উপর তাদের জোর দিতে হবে। সেই কারণে আমরা এই প্রশ্নপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখে নেব কোর্স সিসি 15তে যে বিষয়গুলো আছে সেটা আমরা প্রথমে দেখে নেব। এখানে দেখো 1 নম্বর যে প্রশ্নটি আছে, চিত্রাকাব্যের প্রতিটি কবিতায় কবি মর্ত্যজীবনের যে বহু বিচিত্র জীবন কথা ব্যক্ত করেছেন তা লিপিবদ্ধ করো। অথবা চিত্রাকাব্যে কবির গভীর নিসর্গ অনুভূতি জীবন দেবতার ভাব রহস্য সৃষ্টি করতে সাহায্য করেছে। প্রাসঙ্গিক কবিতাগুলি থেকে দৃষ্টান্ত যুগে বিষয়টি পরিস্ফুট করো। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসে আত্মকথন রীতি অনুসৃত হয়েছে। এই রীতির ব্যবহার আলোচ্য উপন্যাসের সামগ্রিক পরিকল্পনায় কতটা সার্থক তা আলোচনা করো। অথবা নিখিলেশ অন্তর্মুখী, কিন্তু তার চরিত্রের বিস্তার ব্যাপক ও গভীর। ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ চরিত্রায়নের উক্ত দিকটি উপন্যাস অনুসরণে আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি ছিল, আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজেই জানিয়েছেন ধনতন্ত্র ও কৃষি সভ্যতার বিরোধের কথা। রক্তকরবী নাটকের বক্তব্য বিষয়ে এই ব্যঞ্জনাটি বুঝিয়ে দাও। অথবা মকর রাজের প্রতিস্পর্ধী চরিত্র হিসেবে রঞ্জনের গুরুত্ব ব্যাখ্যা করো। 4 নম্বর দাগে আমরা দেখব, যেখানে 3টে প্রশ্ন লিখতে হবে। কতে ছিল, সুখ কবিতায় মধ্যাহ্নের যে চিত্র ধরা পড়েছে তা বিবৃত করো। খ, এবার ফিরাও মোরে কবিতায় কবি কোথায় এবং কেন ফেরার কথা বলেছেন। গ, সন্দীপ অধার্মিক নয় ও বিধার্মিক মন্তব্যটি কার, প্রসঙ্গ উল্লেখ করো। ঘ, ঘরে বাইরে উপন্যাস কখন কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত, পত্রিকার সম্পাদক কে ছিলেন। ও, পৌস্তদের ডাক দিয়েছে গানটি নাটকের মূল বক্তব্যের প্রেক্ষিতে কতটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো। চ, অধ্যাপক চরিত্রের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। এরপরে আমরা চলে যাব প্রবন্ধ দ্বিতীয় পর্যায়, সিসি 16। 1 নম্বর দাগের যে প্রশ্নটি ছিল, রোমান্টিকতার মোহ থেকে মুক্তি লাভের ঐকান্তিক সাধনায় আধুনিক কবিরা এমন কিছু থেকে নিজের মনকে বিমুক্ত করেছেন যাতে কবির চিরন্তন এবং অব্যর্থ পরিচয়। এখানে আবু সৈয়দ আইয়ুব কোন আধুনিক কবিদের কথা বলেছেন, তাদের কাব্য বৈশিষ্ট্য কি কি, কবির চিরন্তন ও অব্যর্থ পরিচয়গুলির পাঠ্য প্রবন্ধ অবলম্বনে দৃষ্টান্ত সহ আলোচনা করো। অথবা বোদলেয়র প্রসঙ্গে র্যাম্বো বলেছিলেন, প্রথম দ্রষ্টা কবিদের রাজা সত্যদেবতা। এই প্রশংসা বাক্যটি আইয়ুব কেন মেনে নিতে পারেননি, এই না মেনে নেওয়ার যুক্তিগুলো কি কি। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, সংস্কৃতি বলতে কি বোঝায়, ভারতীয় সংস্কৃতির কোন কোন বৈশিষ্ট্যের কথা সুনীতি কুমার তার কোন প্রবন্ধে উল্লেখ করেছেন। অথবা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, শিক্ষার সংকট বলতে সুনীতি কুমার কি বোঝাতে চেয়েছেন, তার থেকে উত্তরণের জন্য কোন কোন পন্থা অবলম্বন করা উচিত বলে সুনীতি কুমার মনে করেন। 3 নম্বর যে প্রশ্নটি ছিল, সর্বপ্রথম আমি মানুষ, তারপরে পত্নী ও জননী। উক্ত বক্তব্যের নিরিখে পারিবারিক নারী সমস্যা প্রবন্ধে অন্নদাশঙ্কর রায়ের যুক্তিগুলি ব্যাখ্যা করো। অথবা হিন্দু মুসলমান প্রবন্ধে অন্নদাশঙ্কর রায় হিন্দু এবং মুসলমানের একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে যে যুক্তি উপস্থাপন করেছেন তা আলোচনা করো। 4 নম্বর দাগে আমরা দেখব যে প্রশ্নগুলি ছিল। কতে, হোয়েন দ্য রেন স্প্রেডিং ইটস ইমেন্স ট্রেলস ইমিটেটস এ প্রিজন অফ বার্স, উদ্ধৃতিটি কোন কাব্য ও কবিতার অংশ, এখানে মূল ভাবনাটি কি। খ, আবু সৈয়দ আইয়ুব কবিতাকে কয়টি শ্রেণীতে বিন্যস্ত করেছেন, সাশ্রয়ী কি, সাশ্রয়ী কবির কাব্য বৈশিষ্ট্য উল্লেখ করো। গ,
বাঙালি জাতি মিশ্র অনার্য জাতি, মন্তব্যটি বিচার করো। ঘ সভ্য ও অসভ্য শব্দের অর্থগত বিবর্তন নিয়ে সুনীতি কুমারের মন্তব্য উপস্থাপন করো। ও যে দেশে বহু ধর্ম সে দেশের মূলনীতি কী হওয়া উচিত? উক্ত প্রশ্নের নিরিখে অন্নদাশঙ্কর রায়ের মত লিপিবদ্ধ করো। চ হিন্দি ভাষা প্রসঙ্গে অন্নদাশঙ্কর রায়ের মন্তব্যগুলি পরিস্ফুট করো। এরপরে আমরা দেখব যে কোর্স সিসি 17তে দেখব, সেখানে প্রথম যে প্রশ্নটি আছে 1 নম্বরে, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মুখ্য বিষয় রাজনৈতিক চেতনা, পাঠ্য কবিতা অবলম্বনে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো। অথবা সুভাষ মুখোপাধ্যায়ের বেশ কিছু কবিতা বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা, দৃষ্টান্ত সহ আলোচনা করো। 2 প্রেম প্রকৃতি মৃত্যু প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় বিশেষ রূপে উঠে এসেছে, উপযুক্ত কবিতা অবলম্বনে বিষয়টি আলোচনা করো। অথবা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় তথাকথিত রোমান্টিক আবেশের বাইরে সমাজ সচেতন কবিতার পরিচয় পাওয়া যায়, বিষয়টি দৃষ্টান্ত সহ আলোচনা করো। 3 বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ ইতিহাসের আশ্রয় নিয়ে কিভাবে সমকালের জীবন বেদনাকে উন্মোচিত করেছেন তা আলোচনা করো। অথবা শঙ্খ ঘোষের দিনগুলি রাতগুলি কাব্যের কবিতাগুলি যৌবনের উত্তাপে ও প্রেমের উষ্ণতায় লেখা, এই মন্তব্যের নিরিখে দিনগুলি রাতগুলি কাব্যের কবিতাগুলি বিশ্লেষণ করো। 4 দাগের কতে যে প্রশ্নটি ছিল, সুভাষের কবিতায় মিথ ও পুরাণ অনুষঙ্গের ব্যবহার উল্লেখ করো। খ সুভাষের কবিতায় সাধারণ মানুষের জীবনের নানা ছবি ফুটে উঠেছে, উদাহরণ দাও। গ যেতে নাহি দিব এবং যেতে পারি কিন্তু কেন যাব কবিতা দুটির মধ্যে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো। ঘ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতার ভাববস্তু ব্যক্ত করো। ও তোমার বুকের অন্ধকারে সুখ বেজেছে মোদির হাতে, সেই কথাটা ভাবি, কোন কবিতার অংশ? সেই কথাগুলি কি কি? চ পৃথিবী তোমাকে আমি দেখিনি, দেখি না কতদিন, কবিতার নাম কি? পৃথিবীকে না দেখতে পাওয়ার কারণ কি? এরপরে আমরা দেখো পরের কোর্স সিসি 18 মানে 18 নম্বর কোর্সে দেখো কি আছে। 1 নম্বর প্রশ্ন, তপস্বী ও তরঙ্গিনী নাটকে বিভাণ্ডকের মুখে ঋষ্য সিংহের জন্মবৃত্তান্তের যে কথা বলা হয়েছে নাটকের মূল বক্তব্যের পরিপ্রেক্ষিতে তা কি খুব প্রাসঙ্গিক? যদি হয় তাহলে নাটকের মূল বক্তব্য কি দাঁড়ায় বুঝিয়ে দাও। অথবা ফসল ফলানোর মিথ নির্ভর একটি পৌরাণিক গল্প বুদ্ধদেব বসুর হাতে কিভাবে মনস্তাত্ত্বিক রূপ লাভ করেছে বুঝিয়ে দাও। 2 নম্বর দাগের যে প্রশ্নটি ছিল, আমার আরাধ্য দেব শিব জ্ঞানেশ্বর, আমার আরাধ্য দেব শিব জ্ঞানেশ্বর সে পারে না দিতে, সে মঙ্গল, কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে যুক্তিসহ লেখো। অথবা সদাগর পৃথিবীটা এইভাবে চলেছে কি চিরকাল, তবু ধ্বংস হয় নাকো, হায় হায় শিব, পৃথিবী কেমনভাবে চলা উচিত বা অনুচিত নাটক অবলম্বনে বুঝিয়ে দাও। 3 পাশ্চাত্য অ্যাবসার্ড নাটকের মানদণ্ড বিচার করলে এবং ইন্দ্রজিৎকে কি অ্যাবসার্ড নাটক বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো। অথবা ভাষা তো প্রাচীন ক্ষতবিক্ষত কথা, আলো দিশাহারা শিথিল অপ্রকাশে, নাটকটির ভাষা সংলাপ বিশ্লেষণ করে দেখাও তা কি সত্যি কমিউনিকেশন হারিয়ে ফেলেছে। 4 নম্বর দাগে আমরা দেখব কতে, আমার গন্তব্য আমি জানি না, কিন্তু হয়তো তোমারও গন্তব্য, যার সন্ধানে তুমি এখানে এসেছিলে হয়তো তা আমারও সন্ধান, কে কাকে বলেছে গভীর তাৎপর্য কি? খ তপস্বী ও তরঙ্গিনী নাটকে চন্দ্রকেতু চরিত্রটির গুরুত্ব কি? গ তোমরা আমারে সকলে সাহায্য দিবে, এখানে কে কোন ধরনের সাহায্য চাইছে? ঘ তুমি পাড়ি দিও পিতা, পুনর্বার পাড়ি দিও তুমি, কে কেন কোথায় পুনর্বার পাড়ি দেওয়ার কথা বলেছে? ও এবং ইন্দ্রজিৎ নাটকের শুরুতে চরিত্র নির্দেশ নিয়ে নাট্যকার বলেছেন পিসিমা কাকিমা মামিমা বড় বৌদি যে কোনো একজন হওয়া চলে, এমন বলার তাৎপর্য কি? চ সংখ্যাভিত্তিক আপাত অর্থহীন গানটি এবং ইন্দ্রজিৎ নাটকে কেন ব্যবহৃত হয়েছে? এরপরের আমরা দেখে নেব কোর্স ডিএসসি 6.3
এখানে বলা হয়েছে 1 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থে বিবৃত যুবক নিমাইয়ের জীবন চর্চার পরিচয় তুলে ধরো। অথবা নবদ্বীপ পর্বে বৈষ্ণব গোষ্ঠীকে নিয়ে নাম সংকীর্তন প্রচারক শ্রী চৈতন্যের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 2 নরহরি চক্রবর্তী রচিত ভক্তি রত্নাকর গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। অথবা দ্বিতীয় পর্বে বঙ্গে বৈষ্ণব সম্প্রদায়ের বিস্তারে শ্রীনিবাস আচার্যের ভূমিকা আলোচনা করো। 3 রাধার কানুপ্রেমে আকৃষ্ট ও আবিষ্ট হওয়ার বিবর্তন ধারা চণ্ডীদাস যেভাবে ফুটিয়ে তুলেছেন তা দৃষ্টান্ত সহযোগে আলোচনা করো। অথবা গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য নিরূপণ করো। গৌরাঙ্গ বিষয়ক পদে গোবিন্দ দাসের বিশিষ্টতার পরিচয় দাও। 4 নম্বর দাগে দেখব, কতে খোলা বেচা শ্রীধরকে তার পরিচয় দাও। খতে নিমাই পণ্ডিতের পূর্ববঙ্গ যাত্রা প্রসঙ্গটি লেখো। গতে খেতুরি মহোৎসব কোন তরঙ্গে বর্ণিত, এই মহোৎসবের গুরুত্ব কী। ঘতে ভক্তি রত্নাকর গ্রন্থ অনুসরণে রূপ গোস্বামীর পরিচয় দাও। মতে চণ্ডীদাসের পদে রাধা তার প্রতি গুরুজনদের যেসব বিশেষিত করেছে তা সেই বিশেষণগুলি তাৎপর্য ব্যাখ্যা করো। চতে মন্দির বাহির কঠিন কপাট পদটির মর্মার্থ নিরূপণ করো। এরপরে আমরা দেখে যাব কোর্স জিই 3.0-তে 1 নম্বর প্রশ্ন ছিল, 19 শতকের প্রারম্ভিক কালের বাঙালি সমাজ কিভাবে পরিবর্তিত হয়েছিল তা সাহিত্য বাস্তবের ঘটনাধারার মাধ্যমে আলোচনা করো। অথবা 19 শতকের বাংলার সাংস্কৃতিক পরিবর্তনের সূত্রে আধুনিকতার বৈশিষ্ট্য এবং সাহিত্যে তার প্রতিফলন বিষয়ে আলোচনা করো। 2 অগাস্ট পোঁতের ধ্রুবদর্শন ও ধ্রুব ধর্ম 19 শতকের শিক্ষিত বাঙালি সমাজকে কিভাবে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। অথবা 19 শতকের হিন্দু জাতীয়তাবাদ পরবর্তীকালে সাম্প্রদায়িকতাকে আদৌ প্রভাবিত করেছিল কিনা আলোচনা করো। 3 19 শতকে স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। অথবা 19 শতকে দেশীয় শিক্ষাধারার পাশে ইংরাজি শিক্ষার বিস্তার উপযোগবাদী শিক্ষা ব্যবস্থাকে কতটা ত্বরান্বিত করেছিল। 4 নম্বরে দেখব, কতে টিকা লেখো স্কুল বুক সোসাইটি। খতে কলকাতা মাদ্রাসা কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়। ঘতে বেনথাম কে ছিলেন, মানুষের সুখের ধারণা সম্পর্কে তার মত সংক্ষেপে আলোচনা করো। ঘতে টিকা লেখো ব্রাহ্মণ সেবতী পত্রিকা। ওতে 1872 সালে প্রবর্তিত ব্রাহ্ম সমাজের 3 আইন কি এবং এর গুরুত্ব সম্পর্কে লেখো। চতে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্য কী ছিল লেখো। এরপরে আমরা দেখব কোর্স জিই 4.1। 1 নিম্নবর্গ তত্ত্বচর্চা কবে থেকে কারা সূচনা করেন, এর মূল বক্তব্য কী ছিল, সাহিত্যে এর প্রয়োগ আলোচনা করো। অথবা অস্তিত্ববাদ কি, অস্তিত্ববাদী ধারণার নানা দিক আলোচনা প্রসঙ্গে সাহিত্যে এর প্রয়োগ ব্যাখ্যা করো। 2 রোমান্টিকতাবাদ কাকে বলে, কোন সময়ের প্রচলন এবং কেন, রোমান্টিকতার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। অথবা অ্যাপসার নাটকের প্রবক্তাকে, অ্যাপসার নাটক কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। অ্যাপসার ড্রামা কিভাবে নাটক থেকে আলাদা লেখো। 3 যারা ধনীকে কাব্যের আত্মা বলে শুরু করেছিলেন তারা শেষ পর্যন্ত রসে গিয়ে উপনীত হয়েছেন, কিভাবে তা সম্ভব হয়েছে, অলঙ্কার শাস্ত্র অনুসারে আলোচনা করো। অথবা ভারতীয় অলঙ্কার শাস্ত্রে কাব্যের আত্মা বিষয়ে আলোচনায় যেসব মতবাদ গড়ে উঠেছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কোন মতটি অধিকতর গ্রহণযোগ্য তা আলোচনা করো। 4 কতে জাদু বাস্তবতার বৈশিষ্ট্যগুলি লেখো। খ দলিত সাহিত্য বলতে কী বোঝায়। গ ন্যাচারালিজমের বাংলা প্রতিশব্দ কী, এর নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। ঘ সিম্বলিজম বলতে কী বোঝো সে সম্পর্কে ব্যাখ্যা করো। ও কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ এই মতের ব্যাখ্যা করো। চ ঘনীভূত ব্যঙ্গ কাকে বলে উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যের নানান দিক, এমনকি নেট সেট এসএসসি এসএলএসটি প্রভৃতি বিষয়ে যদি আপনারা আলোচনা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।